নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান বনাম নর্থ ইস্ট ম্যাচ নিয়ে। ভীষণই আর একটা গুরুত্বপূর্ণ ম্যাচে কালকে খেলতে চলেছে মোহনবাগান এবং নর্থ ইস্ট, এবং এই ম্যাচটা কালকে মানে শনিবার দিন কিন্তু বিকাল 5টা থেকে হবে। ম্যাচটা কিন্তু সন্ধ্যাবেলা না, বিকালবেলা ম্যাচ, এটা মাথায় রেখো। এবং যেরকম দেখতে পাও টেলিকাস্ট জিও সিনেমা, স্পোর্টস 18 বা VH1 এই সমস্ত চ্যানেলগুলোই দেখতে পাবে। তো গুরুত্বপূর্ণ একটা ম্যাচ মোহনবাগানের জন্য, বিশেষ করে কারণ মোহনবাগান এই ম্যাচটা জিতলে কিন্তু লিগ টেবিলের 2 নম্বর স্থানে চলে আসতে পারবে। এবং যেই মোহনবাগানকে আমরা জোয়ানার আন্ডারে আইএসএল এর লাস্টের দিকে, মানে আইএসএল এর প্রথম হাফটা যখন শেষ হয়েছিল সেই লাস্টের দিকে এসে দেখেছিলাম পুরো ফর্ম ডাউন হয়েছিল, হার্ডের হ্যাটট্রিক করেছিল, সেই টিম কিন্তু হাবাস আসার পর আবার ঘুরে দাঁড়িয়েছে এবং শেষ 3টে ম্যাচের মধ্যে ডার্বিতে ড্র করার পর হায়দ্রাবাদকে হারিয়েছে এবং তারপর কিন্তু গোয়াকেও হারিয়েছে। তো সেই জায়গায় গোয়াকে হারিয়ে কিন্তু মোহনবাগান অবভিয়াসলি ভীষণ কনফিডেন্স নিয়ে নামবে, কারণ এই গোয়া টিমটা কিন্তু এবারের আইএসএল এর আগে পর্যন্ত একবারও হারেনি। মোহনবাগানই প্রথম টিম যারা মনোলোর গোয়াকে হারিয়েছে, ফলে সেটা কনফিডেন্স তো দেবেই এবং তার সঙ্গে মোটিভেশনও দেবে যে আমরা আবার আইএসএল লিগ শিল্ডে দৌড়ে ফিরে এসেছি। যেটা প্রথম হাফ শেষ হতে হতে মনে হচ্ছিল মোহনবাগান হয়তো লিগ শিল্ড থেকে অনেকটা দূরে চলে যাচ্ছে, তবে আইএসএল এর সেকেন্ড হাফটা আরও অনেক বেশি জমে উঠেছে, কারণ টিমগুলো আরও বেশি সেটেলড হয়ে গিয়েছে। সেই জায়গায় পাঞ্জাব বা জামশেদপুর, যাদেরকে প্রথম হাফে মনে হচ্ছিল যে কেউ হারিয়ে দিতে পারে, তারাও এখন দুর্দান্ত খেলতে শুরু করেছে এবং যে কোনো টিমকে হারিয়ে দিতে পারে। ফলে আইএসএল এর সেকেন্ড হাফটা অনেক বেশি জমজমাট হবে এবং সেখানে কিন্তু প্রত্যেকটা টিমকেই সম্মান দিয়ে খেলতে হবে। তবে সেই জায়গায় নর্থ ইস্টকে হারাতে পারলে মোহনবাগান কিন্তু 2 নম্বর স্থানে এসে লিগ শিল্ডের দৌড়ে আরও প্রবলভাবে ফিরে আসবে, মানে অলরেডি ফিরে এসেছে গোয়াকে হারিয়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে নর্থ ইস্ট টিমটা তারা কিন্তু যথেষ্ট ভালো টিম। একটা ম্যাচ যেটা ইস্টবেঙ্গলের সঙ্গে তারা এই ওয়াইবিকে স্টেডিয়ামে খেলেছিল, 5-0 হেরেছিল, ওই ম্যাচটা বাদ দিয়ে দিলে তারা কিন্তু ওভারঅল খুব ভালো ফুটবল খেলেছে। জুয়ান পেদ্রো বেনালি টিমটাকে খুব ভালো নিয়ন্ত্রণ করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে নর্থ ইস্ট কিন্তু ভালো খেলছে এবং মোহনবাগান প্রথম লেগের ম্যাচটা ইজিলি 3-1 হারিয়ে দিয়েছিল নর্থ ইস্টকে। তবে এই ম্যাচটা কিন্তু মোহনবাগানের জন্য আরেকটু টাফ হতে পারে, যদিও নর্থ ইস্টের অ্যাওয়ে রেকর্ডটা একটু খারাপ, তবে তারপরও নর্থ ইস্ট টিমে কিছু চেঞ্জও হয়েছে। টমি জুরিকের মতো প্লেয়ার এসেছে, যেই জায়গায় নর্থ ইস্টের একটু সমস্যা ছিল স্ট্রাইকারের জায়গাটায়, সেখানে টমি জুরিক আসার পর কিন্তু ওই জায়গাটায় মানে তাদের একটা রীতিমতো দুর্দান্ত অ্যাডিশন হয়েছে। মানে টমি জুরিকের খেলা আমি অনেক আগে থেকে দেখেছি, 2017-18 সেই সময় তার খেলা ফলো করতাম। ব্রিলিয়ান্ট প্লেয়ার, বয়স হলেও তার ক্লাস যে হারায়নি সেটা সে আগের দিন দেখিয়েছে। একটা অসাধারণ গোল কিন্তু করেছিল বক্সের বাইরে থেকে, দুর্দান্ত গোল, যেই গোলটার জন্য নর্থ ইস্ট লাস্ট অব্দি ম্যাচটা জেতে। এবং টমি জুরিক, তার কিন্তু শরীর স্বাস্থ্যটাও ভালো, তো তাকে আটকাতে কিন্তু মোহনবাগানের ডিফেন্সকে পরিশ্রম করতে হবে। বিশেষ করে টমি জুরিকের সঙ্গে কিন্তু হেক্টর ইউসের একটা ভালো লড়াই হতে পারে। বাকি নেস্টর আলিভিয়াজ, ওই প্লেয়ারটার মধ্যেও কিন্তু ভীষণ রকম কোয়ালিটি আছে, তাকে কিন্তু মেনলি আটকাতে হবে। সে ক্রিয়েটরের কাজটা করে, তো সেই জায়গায় দাঁড়িয়ে নেস্টর আলিভিয়াজকে আটকানোর জন্য হয়তো হাবাসের স্ট্র্যাটেজি থাকবে, সিডিএম যে থাকবে তাকে কিন্তু তার পেছনে লাগিয়ে দেওয়া, ম্যানমার্ক করা, সেটা একটা স্ট্র্যাটেজি হতে পারে এবং সেই ক্ষেত্রে হয়তো হাবাস দীপক তাঙ্গারিকেই ভরসা করতে পারে। বাকি নর্থ ইস্টের জন্য যারা ডেঞ্জার ক্রিয়েট করতে পারে সেটা হচ্ছে দুজন উইঙ্গার। রিডিম ল্যাং ভালো খেলছে এবং তার সঙ্গে সঙ্গে জিথি নেমেস সব থেকে ডেঞ্জারাস ফর্মে আছে বর্তমান সময়ে। আগের দিন প্রথম থেকে ইস্টবেঙ্গলের ডিফেন্সকে রীতিমতো নাচাচ্ছিল। তো জিথি নেমেস এত ভালো খেলছে যে পার্থিব গগৈ সে কিন্তু শুরুটা খুব ভালো করেছিল, তারপরও তাকে বেঞ্চে পাঠিয়ে দিয়েছে জুয়ান পেদ্রো বেনালি। জিথি নেমেসকে দিয়ে স্টার্ট করাচ্ছে এবং বাঁ দিকের উইংটা দিয়ে সে কিন্তু মানে আগুন লাগিয়ে দিচ্ছে, এই টাইপের ফুটবল খেলছে, দারুণ খেলছে, দেখতেও খুব ভালো লাগছে। তো সেখানে জিথি নেমেস কিন্তু মোহনবাগানের একটা চিন্তার কারণ হতে পারে। তো নর্থ ইস্টের কিন্তু মেনলি স্ট্রং পয়েন্ট এইগুলো। বাকি মিডফিল্ডে বেমামেরের মতো প্লেয়ার আছে, সেও কিন্তু রীতিমতো এখন ভালো খেলছে এবং তার পাশে ম্যাকারটনকে খেলাচ্ছে জুয়ান পেদ্রো বেনালি। এবার নাম শুনে বিদেশি কেউ ভেবো না, এটা কিন্তু ইন্ডিয়ান প্লেয়ার যে সিডিএম রোলটায় মোটামুটি ভালো খেলছে। হয়তো দেখতে পেতে পারো যে সাহালের পেছনে ম্যাকারটনকে লাগিয়ে দিল জুয়ান পেদ্রো বেনালি, বা বেমামেরকে লাগিয়ে দিল হচ্ছে পেত্রাতোসের পেছনে। এগুলো কিন্তু স্ট্র্যাটেজি তারও হতে পারে উল্টো দিক থেকে। তবে যেটা নর্থ ইস্টের সব থেকে দুর্বল জায়গা সেটা হচ্ছে গোলকিপার। মিরসাদ মিচু কিন্তু প্রচুর ভুল করে, এটা আমরা দেখেছি। তো সেটা কিন্তু নর্থ ইস্টের একটা সব থেকে বড় দুর্বল জায়গা। ডিফেন্সের কথা বললে সামথে বা দীনেশ সিং, তারা উইং ব্যাক খেলে, খারাপ প্লেয়ার না, ভালো প্লেয়ার, বাট তারা কিন্তু ওই দিক দিয়ে মাঝে মধ্যে ভুলও করে, সেখান দিয়ে অ্যাটাক করা যেতে পারে। উইংটা একটা গুরুত্বপূর্ণ জায়গা হতে চলেছে মোহনবাগানের অ্যাটাক করার জন্য। যদিও সেন্টার ব্যাকে জোবাকো এবং তার পাশে আসির আক্তার, তারা কিন্তু ভালো ফুটবল খেলছে, বিশেষ করে আসির আক্তার বেশ ইমপ্রেসিভ এই মরশুম। তবে সেখানে নর্থ ইস্টের ডিফেন্সে কিন্তু অ্যাটাক করলে সেখান দিয়ে চান্স ক্রিয়েট হবে। নর্থ ইস্ট কিন্তু কাউন্টারে অবশ্যই ডেঞ্জারাস হতে পারে,
বাট তাদের ডিফেন্সটাও কিন্তু অতটা মানে মজবুত না। সেখানে নর্থ ইস্ট কিন্তু সুযোগ দেবে, সুযোগ এবার কাজে লাগাতে হবে। এবার মোহনবাগানের পার্টিকুলার এই ম্যাচের জন্য সমস্যা কি? সমস্যা একটাই যে মোহনবাগান কিন্তু দুদিন বাদে ম্যাচ খেলতে নামছে এবং প্লেয়ারদের রিকভারি করিয়ে আর একটা ম্যাচের জন্য রেডি করাটা ভীষণ টাফ হয় এই একদিন দুদিন সময় পেলে। কারণ গোয়া থেকে ফেরা, দেন রিকভারি করা, দেন ম্যাচ খেলতে নামা, দুদিনের মধ্যে সেটা চাপের ব্যাপার এবং প্লেয়ারদের অবশ্যই সমস্যা হয় কিন্তু দুদিনের মধ্যে এরকম একটা আবার ম্যাচ খেলতে নামার জন্য। এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্লেয়ারদের মধ্যে যেন ক্লান্তি না থাকে সেই দিকটায় নজর রাখতে হবে এবং সমর্থকদেরও, যারা আর কি মাঠে খেলা দেখতে যাবে, তাদেরও এই ব্যাপারটায় বড় ভূমিকা রাখতে হবে টিমটাকে চাঙ্গা রাখার জন্য। তারা যদি গ্যালারি থেকে চ্যান্ট ফ্যান্ট করে, টিমের মধ্যেও এনার্জির লেভেলটা হাই থাকবে। এবার ব্যাপার হচ্ছে যে ডিফেন্ডারদের তো অত ছোটাছুটি করতে হয় না, ফলে তাদের মধ্যে এনার্জিটা থাকবে এবং মেবি তোমার আনোয়ার আলীর কিন্তু কালকেও খেলার চান্সটা কম। সেই জায়গায় আমরা দেখতে পেতে পারি যে ডিফেন্স যেরকম ছিল, মানে গোলে বিশালকায়, 3 ডিফেন্সে বাঁ দিকটায় শুভাশিস, মাঝখানে হেক্টর ইউসতে, ডান দিকটায় দীপেন্দু বিশ্বাস। এটা কিন্তু ডিফেন্স লাইন হতে পারে, সেম থাকতে পারে। দীপেন্দুর জন্য কিন্তু এই ম্যাচটা একটা বড় চ্যালেঞ্জ হবে, কারণ দীপেন্দুকে দেখাতে হবে যে গোয়া ম্যাচটায় সে ভালো খেলেছে, প্রচুর প্রশংসা পেয়েছে, তবে সেটা যেন তার ফোকাস না নষ্ট করে, সে যেন কনসিস্টেন্সি ধরে রাখতে পারে, ধারাবাহিকতা ধরে রাখতে পারে এবং দেখাতে পারে সবাইকে যে সে ওই একটা ম্যাচে ভালো খেলেছে সেটা কোনো অঘটন নয়, সে একজন ভালো প্লেয়ার। সেটা কিন্তু দীপেন্দুর কাছে কালকের ম্যাচটা একটা বড় সুযোগ এবং হতে পারে যে নেক্সট ম্যাচটা মোহনবাগান যখন খেলতে নামবে তখন কিন্তু আনোয়ার পুরোপুরি ফিট হয়ে যাবে। আর আনোয়ার পুরোপুরি ফিট হয়ে গেলে দীপেন্দুর সেক্ষেত্রে আবার টিমে জায়গা হবে কিনা সেই নিয়ে একটা প্রশ্ন রয়েই যাবে। তবে যদি দীপেন্দু কালকের ম্যাচটাও ভালো খেলে সেক্ষেত্রে কিন্তু কোচের মাথায় সে থাকবে যে হ্যাঁ আমি ভালো খেলেছি, আমিও একটা অপশান আছি। তো দীপেন্দুর জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ হবে। আর হাবাসের থেকেও কিন্তু একটু অন্যরকম আমরা এবারে দেখছি ব্যাপারটা, মানে হাবাসকে সাধারণত অবভিয়াসলি সেই ইয়ং প্লেয়ারদের আগেও সুযোগ দিয়েছেন, তবে এতটাও দেখা যায়নি যে হাবাস এত ইয়ং প্লেয়ারদের সুযোগ দিচ্ছে, যেটা কিন্তু এবারে হাবাস করছে। মানে লাস্ট ম্যাচে যখন 0-0 স্কোর লাইন ছিল তারপরেও কিন্তু মিডফিল্ডে মানে তোমার অভিষেক সূর্যবংশী নামতেদের নিয়ে এসেছিল, সেই সময় মোহনবাগান ম্যাচ বার করে। বাকি তার সঙ্গে দীপেন্দু বা আমানদীপদের উপরও ভরসা করতে দেখেছি। তো সেই জিনিসটা কিন্তু হাবাস এবারে করছে এবং ম্যাচের পর বলেওছে যে মোহনবাগান যখন বারবার হারছিল তারপর তিনি যখন টিমের দায়িত্ব নিলেন তার মনে হয়েছে যে টিমটাই এনার্জি দরকার আর সেই এনার্জি ইয়ং প্লেয়াররাই আনতে পারবে, সেই কারণেই তিনি যুব প্লেয়ারদের সুযোগ দিচ্ছেন আর তারা পারফর্ম করছে। তো এটা কিন্তু হাবাসের একটু অন্য রূপ আমরা এবারে দেখছি। তো সেখানে ডিফেন্স লাইন নিয়ে কথা বললাম, বাট এই যে পরপর মানে দুদিনের মধ্যে দুটো ম্যাচ প্রায়, এই জায়গাটা নিয়ে কথা বললে সব থেকে বেশি সমস্যা যাদের হতে পারে তারা হচ্ছে উইঙ্গার। কারণ যে মানে হাবাস 3 ব্যাক সিস্টেমে খেলছে, এখানে যারা উইঙ্গার থাকে বা উইং ব্যাক থাকে তাদের তো প্রচুর ওঠানামা করে খেলতে হয়। আগের দিন মানভীরকে দেখেছে পুরো 90 মিনিটস খেলেছে, প্রচুর ওয়ার্কলোড নিয়েছে। সেম আশিস রায়কেও করতে হয়েছে যে চোট থেকে ফিরেছে, তাদের কিন্তু একটু সমস্যা হতে পারে রিকভারি করতে। তো সেই জায়গায় কি উইংয়ে কোনো পরিবর্তন মোহনবাগান করবে এই ম্যাচে, সেই দিকে কিন্তু নজর থাকবে। হতে পারে যে মানভীর যেরকম খেলছে মানভীরকে হয়তো স্টার্ট করাবে, তবে মেবি আশিস রায় সে যেহেতু ইঞ্জুরি থেকে ফিরেছে, মেবি হতে পারে যে মানভীরকে ডান দিকে করে বাঁ দিক দিয়ে লিস্টনের মতো কাউকে স্টার্ট করালো অথবা আমানদীপের মতো কাউকে স্টার্ট করালো, আশিসকে একটু রেস্ট দিল। তবে ডান দিকে যেই খেলুক উইং ব্যাক তাকে কিন্তু জিথেনের সঙ্গে লড়াই করতে হবে এবং সেই হিসেবে আশিস রায় বা মানভীর দুজনের মধ্যে একজনকে তো ওই জায়গাটায় খেলতেই হবে, কারণ ওই স্পিডটাকে ট্যাকেল করতে হবে, জিথেনের যে স্পিডটা সেই স্পিডটাকে। তবে এটাও হতে পারে যে দুটো উইং ব্যাক যেরকম ছিল আশিস মানভীর তারাও স্টার্ট করতে পারে। নর্মালি হাবাস ওই জায়গায় চেঞ্জ করে না, বাট যেহেতু দুদিন বাদেই ম্যাচ, তো তারা কতটা রিকভার করতে পেরেছে তার উপর কিন্তু ডিপেন্ড করছে এই ব্যাপারটা। বাকি মিডফিল্ডের কথা বললে সেখানে কাউকো সে একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার হতে পারে। এবার কাউকো প্রথম ম্যাচে 30 মিনিট খেলেছিল, পরের ম্যাচে 45 মিনিট। এই ম্যাচে কি তার থেকে বেশি সময় খেলবে? যদি খেলে তো অবশ্যই তাকে দিয়ে স্টার্ট করাবে। তো সেখানে কোচ হাবাস কাউকোর ফিটনেস নিয়ে কি বলছে? হাবাস বলছে কিন্তু কাউকো 100% ফিট। তো সেই জায়গায় দাঁড়িয়ে হতে পারে কাউকে এই ম্যাচে স্টার্ট করলো, অথবা যেরকম আগের দিন আমরা দেখেছিলাম সেকেন্ড হাফের একদম শুরুতে নামালো সেরকমও করতে পারে। তবে যদি কাউকো স্টার্ট করে, কাউকো, থাপা, সাহাল এটা কিন্তু ড্রিম মিডফিল্ড হতে পারে। তবে আগের দিন একটা জিনিস দেখলাম যে হাবাস যে সিস্টেমে খেলার ছিল সেখানে কিন্তু সাহাল ম্যাচের মধ্যে ইনভলভ হতে পারেনি, আর তার সঙ্গে অনুরোধ থাপার কিন্তু ম্যাচটা খারাপ যাচ্ছিল, সেই কারণেই তাকে সেকেন্ড হাফের একদম শুরুতে চেঞ্জ করিয়ে নেয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে কি দীপক তাংড়ির মতো প্লেয়ারকে হাবাস স্যাক্রিফাইস করবে? মনে হয় না। দেখো আমি তো পার্সোনালি দীপক তাংড়ির আগে অভিষেক সূর্যবংশীকে দেখতে চাই, তবে হাবাস যেহেতু একজন সিডিএম খেলায় এবং নেস্টর আলবিয়াজকে আটকানোর জন্য হয়তো দীপক তাংড়িকে দিয়ে শুরু করাতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে হতে পারে যে দীপক তাংড়ি, থাপা এবং কাউকো অ্যাটাকিং মিডফিল্ড রোলে, এটাও কিন্তু
মোহনবাগানের মিডফিল্ড হতে পারে, অথবা দীপক টাঙ্গারি, কাউকো, সাহাল এটাও হতে পারে। তবে যদি কাউকো নম্বর 10 রোলটাই স্টার্ট করে 60-65 মিনিটের মানে সময় হলে তারপর সাহালকে নিয়ে আসে, সেটাও কিন্তু একটা ভালো স্ট্র্যাটেজি হতে পারে। তো সেখানে মিডফিল্ড ওরিয়েন্টেশন মোহনবাগানের কেমন হয় সেই দিকে নজর থাকবে। তবে পুরোটাই কাউকো স্টার্ট করছে কিনা তার উপর, নয়তো নর্মালি দীপক টাঙ্গারি, থাপা, সাহাল এটাই কিন্তু মোহনবাগানের মিডফিল্ড হতে পারে। আর আপফ্রন্টে অবভিয়াসলি দিমিত্রি পেত্রাতোস, তার সঙ্গে সাদিকু। কামিংসের আগে হয়তো সাদিকুকেই হাবাস ভরসা করছে এবং করবে। কামিংস যদিও রিটার্ন লেগে নর্থ ইস্টের বিরুদ্ধে গোল করেছিল, তবে হাবাস যেহেতু এমন একটা স্টাইলে ফুটবল খেলায় যেখানে কিন্তু হাবাসের লক্ষ্য থাকে যে ডিফেন্সটাকে স্ট্রং রাখা এবং তার সঙ্গে আপফ্রন্টের প্লেয়ারদের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স থেকে গোল তুলে আনা বা কাউন্টার অ্যাটাক থেকে গোল তুলে আনা। সেই কারণেই হয়তো হাবাস আর কি কামিংসের আগে সাদিকুকে প্রেফার করছে, কারণ সাদিকুর মধ্যে দেখো সাদিকু হয়তো আগের দিন খুব ভালো খেলেনি, বাট তার মধ্যে যেহেতু একটা ক্ষমতা আছে যে দূর থেকে শট নিতে পারে, পায়ে শট আছে, তো সেই জায়গায় আগের দিন যেমন দিমিত্রি পেত্রাতোস ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স থেকে গোল করে জিতিয়ে দিল, সেই টাইপের কিছু হাবাস হয়তো সাদিকুর থেকে এক্সপেক্ট করছে, সেই জন্য তাকে দিয়ে স্টার্ট করে। তো নর্মালি লাইন আপ আই থিঙ্ক এইরকমই হতে পারে। তবে উইঙ্গার কারা খেলে সেই দিকে নজর থাকবে। তবে লিস্টন বা কিয়ান তারা যদি স্টার্ট নাও করে ম্যাচে তাদের একটা ইম্প্যাক্ট থাকবে, যেটা আমার মনে হয়। হাবাস কিন্তু আগের দিন লিস্টনকে খুব সুন্দরভাবে ইউজ করেছিল মাঝখান দিয়ে, মানে লিস্টন নামার পর কিন্তু গোয়ার ডিফেন্সকে রীতিমতো প্রেসারে রেখেছিল। বাকি মোহনবাগানের ডিফেন্সও আগের দিন ভালো লেগেছিল। সেই জায়গায় একটা জিনিস কি লক্ষ্য করেছো যে আর কি হেক্টর ইউসদের পাশে যদি দায়িত্ব নিয়ে কেউ খেলে, হেক্টরের খেলাটাও কিন্তু অনেক ইম্প্রুভ হয়। আনোয়ার থাকার সময় হেক্টরের খেলা খুব ভালো ছিল, আনোয়ার চলে যাবার পর হেক্টরের ফর্ম ড্রপ করেছিল। আগের দিন কিন্তু দীপেন্দু সেই ভরসাটা দেওয়ার পর হেক্টরও ভালো খেলেছে। হেক্টর আই থিঙ্ক আগের দিন মোহনবাগানের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ছিল, মানে সেখানে দিমিত্রি গোল করে দিয়েছে, জিতিয়ে দিয়েছে। দিমিত্রিকে নিয়ে তো কোনো কথা বলাই যাবে না, এই লেভেলের ফুটবল খেলছে। তবে দিমিত্রি ছাড়াও হেক্টর ইউজ থেকে নিয়ে হাইপটা হওয়ার উচিত ছিল আগের দিন, সে যেভাবে ডিফেন্স করেছে। হেক্টর কিন্তু আগের দিন দুর্দান্ত খেলেছিল, হোপফুলি হেক্টর এই ফর্মটা ধরে রাখবে। সুভাশিসও ভালো খেলছে, তার সঙ্গে তোমার দীপেন্দু যদি স্টার্ট করে সে আছে, তো সেই জায়গায় ডিফেন্স কিন্তু মোহনবাগানের হঠাৎ করেই স্ট্রং লাগছে। মানে জোয়ানের আন্ডারে যে ডিফেন্সটাকে সেকি লাগছিল, হাবাস আসার পর কিন্তু সেটাকে স্ট্রং লাগছে। তো সেখানে যদি জিথিন, জুরিচ বা নেস্টরদের মোহনবাগানের ডিফেন্স আটকে দিতে পারে, মোহনবাগান গোল তুলে নেবে এবং ম্যাচটা হয়তো জিতবে, এটা আমরা আশা করতে পারি। তো সেখানে মোহনবাগানের ডিফেন্সের জন্য বড় চ্যালেঞ্জ থাকবে এবং একটা খুব ভালো ম্যাচ কিন্তু কালকে হতে যাচ্ছে। নর্থ ইস্টও দুর্দান্ত টিম, খুব ভালো ফুটবল খেলেছে। তবে লড়াইটা হাড্ডাহাড্ডি হবে সেটা বলা গেলেও হয়তো মোহনবাগানই এগিয়ে এই ম্যাচটায় নামছে বর্তমানে যে ফর্মে আছে। দেখা যাক মোহনবাগান জয়ের হ্যাট্রিক করতে পারে কিনা। তবে ওই একটা সমস্যার জায়গা তো অবশ্যই থাকছে যে দুদিনের গ্যাপে ম্যাচ খেলতে হচ্ছে, এই একটা সমস্যার জায়গা থাকছে। বাকি তোমরা তোমাদের মতামত জানিও যে হাবাসের আন্ডারে তোমরা টিমটাকে কেমনভাবে দেখছো বা তোমরা এই ম্যাচ থেকে কি এক্সপেক্ট করছো, অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।